উড়ন্ত মেঘের দুরন্ত ডানায়। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব ৩। আমি কাউকে ভালো টালো বাসি না। আমিও। তবে ৩ মাস ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছি। বাড়ির কেউ জানে না। সবার সামনে এমন ভাব করি যেন ভাজি মাছটি উল্টে খেতে জানি না, অথচ তলে তলে শুধু মাছ না, মাছের কাঁটাটাও চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছি। এই কথা বলে নিজেই গা তুলে নিঃশব্দে হাসতে লাগলো। শুদ্ধ ঠোঁটেও মুচকি হাসি। সে বলল, আজকাল প্রেম টেমও করিস তাহলে? তা শাহাদাত চৌধুরী জানে নাকি আমি জানাবো? জানান। এই সুযোগে আমিও বড় আব্বুকে বলবো, বড় আব্বু, তোমার ছেলে আমাকে ভালোবাসা শিখিয়ে এখন ভালোবাসতে চাচ্ছে না। এবার হয় তুমি আমায় পুত্রবধূ করো, নয়তো তোমার পুত্রকে আমার হাতে তুলে দাও। তারপর তারপর আর কি? ভালোবাসার স্ট্যাম্পে সিল মেরে আমার ব্যক্তিগত মানুষকে আমার করে নেব। কাউকে চাইতেও দেব না, আবার কারো হতেও দেব না। সে শুধু আমার, মানে আমারই। এই কথা বলে শীতল শুদ্ধর বাহু আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে তাদের মধ্যে কত শত কথা হলো, একটু একটু খুনসুটি হলো। তবে কেউ দেখলো না, জানলো না। তবে দূর আকাশের চাঁদটা সবকিছুর সাক্ষী হয়ে শুধু মিটি মিটি হেসে গেল। সেও আজকে বুঝে নিল, শক্ত আবরণে ঢাকা বিশুদ্ধ পুরুষটার বুকে তার চঞ্চল ব্যাঙাচের জন্য লুকানো রয়েছে অসীম ভালোবাসা। অথচ পুরুষটি বলতে নারাজ, মানতে নারাজ, মুখে স্বীকার করতেও নারাজ। কিন্তু যে ভালোবাসার স্বীকারোক্তি নেই, প্রকাশ নেই, সেটা আবার কেমন ভালোবাসা? এটা আদৌ ভালোবাসা নাকি দুদিনের ভালো লাগা? নাকি এটাই হচ্ছে বিশুদ্ধ পুরুষের তীব্র ভালোবাসার ধরন, যার মানে তারা ভালোবাসি মুখে বলবো না, তবে ভালোবাসার কমতেও রাখবো না। এই বউ পাখি, ঘুমিয়েছিস? শ্বশুরের মেয়ে যতই ঢং মারাও, আজ কিন্তু তোমার ছাড় নেই। ভালোবাসি তো নাকি? পেছন থেকে জাপটে ধরা অবস্থায় কানের কাছে ফিসফিসে বলা কথা শুনেও স্বর্ণ ঘাপটে মেরে আছে। এত খুশি হয়ে বই পড়ছিল, যখনই শায়নকে রুমের দরজা খুলতে দেখেছে তখনই চট করে শুয়ে পড়েছে। ভাবখানা এমন যেন ঘুমে কাদা। কিন্তু প্রেমিক পুরুষটা তাকে ঘুমানোর ভান ধরতে দিলে তো ধূর্ত পুরুষটাও জানে সে ঘুমাচ্ছে না। ঘুমালেও টেনে তুলে দাঁত বের করে হেসে বলবে, ঘুমাচ্ছিলে বুঝি? তা আমার ঘুম কেড়ে নিয়ে সুখের ঘুম ঘুমাচ্ছ জান? না না, এই অন্যায় তো মানবো না আমি। এই কথা বলে যেভাবে হোক টেনে তুলবে, তারপর জারি করবে নানান আবদার। শুরু হবে একের পর একটা আদেশ। পা টিপে দে, মাথা টিপে দে, ভাত খাইয়ে দে, শার্টের বোতাম ছিঁড়ে গেছে লাগিয়ে দে, জামা প্যান্ট আয়রন করে দে, আমার রুমটা গুছিয়ে দে, আরো কত কি। এরপর একের পর এক কাজের আদেশ দিয়ে তিনি বিছানায় 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে সারাদিন কি হলো কি ঘটলো এক একে সব বলবে। কোন পার্টি কেমন সে না চিনলেও শোনাবে। আজ কার কার মিছিল মিটিং ছিল, মিছিলে কে বা কোন দল হাঙ্গামা সৃষ্টি করেছে, কার ছেলে পুলে কেমন বাদ যাবে না সেসব। এক কথায় পেটের কথা তার কাছে না উগলালে শান্তি পায় না সে। এই যে এখন ঘুমের ভান ধরেও লাভ হচ্ছে না, তাও জানে সে। সত্যি সত্যি কাঁধে একজোড়া অবাধ্য ঠোঁটের স্পর্শে ঘুমের ভান চালানো গেল না। নড়ে চড়ে শায়নকে সরাতে গেলে বাজি পুরুষটা দুষ্টু হেসে সরে গেল। উঠে গিয়ে রুমের দরজা আটকে ঝড়ের গতিতে শুয়ে থাকা স্বর্ণের উপর শুয়ে পড়ল। 2 হাত দিয়ে তার হাত বন্দি করে আচমকা ঘাড়ে গলায় মুখ ডুবিয়ে এলো পাথরে চুমু খেয়ে বলল, আজ পাশের রুমে ভাই বোনেরা নেই, এবার তোমাকে কে বাঁচাবে সুন্দরী? শায়নের কথা শুনে স্বর্ণ চোখ তুলে তাকালো। তারপর সেও ঠোঁটের কোনো মৃদু হাসি ফুটে ফেস ফেসে বলল, বাঁচতে কে চেয়েছে মিস্টার চৌধুরী? বলে কি, সত্যি সত্যি বাঁচার ইচ্ছে নেই নাকি? নেই। কেন নেই? কারণ ভালোবাসা হচ্ছে জ্বালাময়ী যন্ত্রণাময়ী বিষ। এই বিষ পান করলে আজ অথবা কাল জ্বলতে হবে। এর থেকে বাঁচার সম্ভাবনা নেই। তাই বুঝি। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কাউকে ভীষণ ভালোবাসেন। তা কে সেই সৌভাগ্যবান পুরুষ শুনি? একথা শুনে স্বর্ণ শায়নের গলা ছড়িয়ে ধরে শায়নের হাসি হাসি মুখের দিকে তাকিয়ে রইল। শায়ন ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলে ধীরে সুস্থ বলল, আছে কেউ, তবে তার কথা আপনার কাছে বলা যাবে না। সত্যি বলবেন না? সত্যি বলবো না। ওকে, বলতে হবে না। আপনি সেই পুরুষকে ভালোবাসুন, নয়তো রেপ করে প্রেগনেন্ট করে দিন, এতে আমার কোনো সমস্যা নেই। আমার কথা একটাই, যা করুন যেটাই করুন আপনি পুরোটাই আমার, শুধু আমার। বুঝলেন মিসেস শাহরিয়ার? এখনো মিসেস হইনি মিস্টার চৌধুরী। কবে হতে চান বলুন, আমি সব সময় প্রস্তুত। এই কথা বলে শায়ন স্বর্ণের গলায় মুখ ডুবিয়ে শ্বাস টানল। বাড়িতে প্রবেশ করে এভাবে স্বর্ণের গলায় মুখ না ডুবালে শান্তি পায় না। নেশাখোর নেশা করতে না পারলে যেমন পাগল হয়ে যায়, তার অবস্থাও ঠিক তেমনই হয়। এই মেয়েটার মাঝে কি আছে
সে জানে না, বোঝেও না কেন পৃথিবী ভর্তি এত মেয়ে থাকতে এই মেয়েটার প্রতি এত দুর্বল, এত অসহায়, তাও তার বোধগম্য হয় না। সে শুধু জানে স্বর্ণকেই তার লাগবে, চিরস্থায়ী চিরসঙ্গী হিসেবে লাগবে, সুস্থভাবে বেঁচে থাকার জন্য লাগবে, তার মুখের হাসির কারণ হিসেবে লাগবে, মোদ্দা কথা লাগবে মানে লাগবেই। বেশ কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থেকে শায়ন বলল, তাহলে ভালোবাসাবাসি শুরু করা যাক। শুরু করবেন? ওকে, যাক। সত্যি সত্যি? তো মিথ্যে মিথ্যে ভালোবাসা যায় নাকি? এই কথা শুনে শায়ন দাঁত দিয়ে নিজের নিজের ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হেসে ফেলল। প্রতিবার সে এসব বলে পাজিটাকে ভয় দেখাতে যায়, আর পাজিটা ভয় পাওয়া তো দূর, তাকে উল্টো এসব বলে আরো উস্কে দেয়। কারণ ধূর্ত সরও খুব ভালো করেই জানে শায়ন তাকে কতটা ভালোবাসে, কতটা সম্মান করে। মোদ্দা কথা, যে পুরো সত্যি ভালোবাসতে জানে সে কখনো প্রিয় মানুষটাকে কলঙ্কিত করার কথা ভাবতে পারে না। সেক্ষেত্রে শাহরিয়ার চৌধুরী তো অন্য জাতের, অন্য লেভেলের পুরুষ। স্বর্ণ এবার দেওয়াল ঘরের দিকে একবার তাকিয়ে শায়নকে দূরে সরাতে সরাতে বলল, আমি কি খাবার গরম করছি, খেতে এসো। জান, আজ একটা আবদার করি, রাখবে প্লিজ? শুনি। আমি না, আমার। তুমি কি কোনো অঘটন ঘটিয়েছ? মেয়ে ঘটিত সমস্যা না তো? না না, তবা তবা। তাহলে? আমি না তোর জন্য একটা লাল টুকটুকে শাড়ি কিনেছি, এখন গোসল করে শাড়িটা পরবে প্লিজ। তোর কসম, কিচ্ছু করবো না, শুধু চোখ ভরে মন ভরে দেখবো। তা না হয় বুঝলাম, তবে গোসল করতে হবে কেন? শায়ন জবাব দিল না, শুধু নিজের ঠোঁট কামড়ে মিটি মিটি হাসলো। তাকে হাসতে দেখে স্বর্ণ ভ্রু কুচকারে শায়ন বৃদ্ধা আঙুল দিয়ে তার ঠোঁট স্লাইড করতে করতে বলল, বিয়ের রাতে আমার উথাল পাথাল আদরের পর যখন তুই সকালবেলা শাওয়ার নিয়ে গায়ে লাল শাড়ি আর চুলে তোয়ালে জুড়ে ঠিক আমার সামনে এসে দাঁড়াবি, আমি শুধু সেই মুহূর্তের কথা ভাবি। আর যখন ভাবি আমার কেন জানি পাগল পাগল লাগে, তখন এসব বিয়েটির জন্য অপেক্ষা করতে ইচ্ছা করে না। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে চুপি চুপি বিয়ে সেরে ইচ্ছা করে তোর মাঝে ডুব দিই, ইচ্ছে করে আদর আদরে থেকে অতিষ্ঠ করে তুলি। জান, জান রে, কবে আসবে সেই মুহূর্ত, সেই ক্ষণ? এইটুকু বলে শায়ন একটু থামলো, তারপর শায়নের দু চোখের পাতায় চুমু এঁকে বলল, শুধু বিয়েটা হোক, 1 মাস রুমের দরজাই খুলবো না। পাগল প্রেমিক পুরুষটার কথা শুনে স্বর্ণ হেসে ফেলল। তারপর শায়নকে সরিয়ে নিচে গেল খাবার আনতে। খাবার গরম করে একটা প্লেটে বেড়ে রুমে নিয়ে এলো। এসে দেখে বিছানার উপর একটা প্যাকেট রেখে শায়ন শুয়ে শুয়ে ফোন স্কল করছে। সে পাশে বসে খাওয়াতে গেলে শায়ন নাবোধক মাথা নাড়িয়ে বলল, শাওয়ার নিয়ে আমার আনা শাড়ি পরে ভেজে চলে বউ বউ ভাইব না পেলে আজকে খাবোই না তোর হাতে। খাওয়াতে চাইলে এখনই শাওয়ার নিয়ে, নয়তো গেলাম গা। এত জ্বালাও কেন তুমি? ভদ্রসভ্য পুরুষ মানুষ নিজের বউকে জ্বালাবো থেকে পরের বউকে জ্বালাবো? আমার কটফট খাওয়ার শখ নেড়ে শোনা, আমি সভ্য পুরুষ, আমার বউ নিয়েই আমি সন্তুষ্ট। অহেতুক অনেক কথা হলো, এবার যা নয়তো। নয়তো কি? পাল্টা প্রশ্নে শায়ন টুপ করে স্বর্ণের কাঁধে চুমু এঁকে কানের কাছে মুখটি ফিসফিস করে বলল, ভালো ভালো যা, নয়তো ধৈর্য হারা হয়ে তোর ফরজ গোসলের কারণ হবো। একথা শুনে শায়নের বুকে একটা ধাক্কা মেরে স্বর্ণ ওঠা ওয়াশরুমে চলে গেল। ড্রেস না আনে পুনরায় ফিরে এসে শায়নের না লাল টুকটুকি শাড়িটা নিয়ে কাবার্ডের দিকে যেতে গেলে মুখ জুড়ে শায়ন ফিসলে হেসে বলল, মাপ ঝপ জানি, তাই শাড়ি পরতে যা যা লাগে সব আছে, সব। বেহার পুরুষটার কথা শুনে স্বর্ণ ভ্রুকুটি করে তাকালেও কথা বাড়ালো না, চলে গেল এই মধ্যরাতে শাওয়ার নিতে। এই পুরুষটাকে নিয়ে আর পারে না, যখন তখন এসে নানা বায়না ধরে। সত্যি বলতে উপর রাগ দেখালো, মনে মনে সে খুশি হয়। সে চায় শায়ন এমন পাগলাটেই থাকুক, এইভাবেই ভালোবাসুক। নানান কথা ভাবতে ভাবতে সময় দিয়ে শাওয়ার নিয়ে লাল শাড়ি পরে চুলে সাদা তোয়ালে জুড়ে বের হলো। তবে শায়নের দিকে না তাকে হেঁটে চলো ড্রেসিং টেবিলের সামনে। আয়নায় নজর দিতে নজর গেল বিছানায় শুয়ে থেকে শায়নের দিকে। বুকের বাঁ পাশে এক হাত রেখে মুগ্ধ চোখে তাকিয়ে আছে শায়ন, চাহনিতে নিঃশক্ত চাওয়া। হঠাৎ সে বলেও ফেললো, আর কত ধৈর্যের পরীক্ষা নিবি জান, আমার উপর এবার একটু দয়া কর। দয়া না করলে সামান্য একটু মায়া করে হলো বউরূপে ধরা দে আজ। বিশ্বাস কর পাখি, আজ বড্ড লাগাম ছাড়া হতে ইচ্ছা করছে। মন মস্তিষ্ক শরীর সর্বনাশে কিছু ঘটানোর ইঙ্গিত দিচ্ছে, নিষিদ্ধ যাওয়াতে মন তোর দিকে ঠেলে দিচ্ছে। তুইও দে জাস্ট জাস্ট একটা ইঙ্গিত প্লিজ। আজ অনর্থ ঘটাই, অনাকাঙ্ক্ষিত ঘটে যাক না আমাদের মাঝে। কাল সকালে না হয় বিয়ে করব, কিছু বল প্লিজ। নাকি আজকে কল দিয়ে বলবো এখনই কাজে আনতে? স্বর্ণ প্রত্যুত্তর না করে মাথা থেকে তোয়ালে খুলে ভেজা চুল মুছতে মুছতে শায়নের দিকে তাকিয়ে কথাগুলো শুনলো। তারপর চুলে জড়ানো ভেজা তোয়ালে চেয়ারের হাতলে মেলে দিয়ে দরজা আটকানো নাকি একবার দেখে এগুলো শায়নের কাছে। কাছে যেতেই সুগন্ধি সাবান ও শ্যাম্পুর ঘ্রাণ আলো তীব্র হলো। শায়ন অসহায় দৃষ্টিতে তাকিয়েছে দেখে স্বর্ণ তাকে টেনে উঠে বসালো। বিনা বাক্যে স্বর্ণের কপালের মাঝখানে চুমু এঁকে হাত ধুয়ে খাবারের প্লেট কোলের উপর নিয়ে ভাত মাখিয়ে মুখের সামনে ধরলো। শায়ন তার হাত সরিয়ে দিলে স্বর্ণ বলল,
কি হলো, খাও না? কেন? আজ পেটে থেকে শরীরের ক্ষুধা বেশি। হাঁ করো, তোকে খেতে দে। তোমার এসব পাগলামি যদি এখানেই না থামে তাহলে কালকে থেকে আমার রুমে ঢুকতে দেবো না। যদি জোর করো তাহলে নিচতলার রুমে চলে যাব। আমার উপর মায়া হয় না? না হয়, বাল হয়। তাহলে ছুতে দিস না কেন? বুঝিস না আমার ব্যাকুল মন শুধু তোকে চায়? আজকাল বড্ড বেশি জ্বালাচ্ছ তুমি। আজকাল তোকে দেখলে আমার পাগল হতে ইচ্ছে করে। এটা কি আমার দোষ? স্বর্ণ জবাব দিল না। সায়নের গাল চেপে ধরে ভাত ঢুকিয়ে দিল। সায়ন ভেজা চুল আর লাল শাড়ি পরা স্বর্ণকে দেখতে দেখতে প্লেটের সব ভাতটুকু খেয়ে বলল, বিয়ের পর তো সবসময় শাড়ি পরবি। রোজ সকালে শাওয়ার নিয়ে ঠিক 1 ঘন্টা করে আমার সামনে বসে থাকবে, আর আমি চোখ ভরে মন ভরে তোকে দেখবো। স্বর্ণ চুপ করে শুনে গেল সায়নের কথা। তারপর ভাত খেয়ে সায়ন হাত উঁচিয়ে আর মনে ভেঙে শুতে গেলে স্বর্ণ ধমধমে মুখে তাকে আটকে দিল। হাত টেনে দাঁড় করে ঠেলে নিজের রুমে পাঠিয়ে দিল। সায়ন কত আকুতি করলো আজ রাতটা এখানেই থাকার জন্য, কোনো রকমের দুষ্টুমি করবে না বলে কথাও দিল, কিন্তু স্বর্ণ পাষাণের মতো কোনো কথাই শুনল না। তাকে রুম থেকে বের করে রুমের দরজা আটকে শাড়ি বদলে সুন্দর করে গুছিয়ে রাখলো। ওদিকে সায়ন নিজের রুমের দিকে যেতে যেতে গান ধরেছে। হতাম যদি দুষ্টু কোনো হাওয়া, ছুতাম তোকে আঁচল সরি। হতাম যদি বৃষ্টি তৈরি রাতের, ফোটায় ফোটায় নিতাম চড়ি। তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ, পাগল আমি অলরেডি। সায়নের গান শুনে স্বর্ণ হেসে ফেলল। জীবনে এমন একটা পাগল থাকা দরকার যে কারণে অকারণে সময় অসময়ে হাজার রকমের আবদার নিয়ে হাজির হবে, পাগলামি করবে। আর তার সকল পাগলামি থমথমে মুখে হলেও পূরণ করতেই হবে, না করার অপশনই দিবে না। তবুও তারা অনাবিল সুখে খুশি থাকুক, ভালো থাকুক। শীতল ঘুমানোর আগে তার মাথা শুদ্ধর কাঁধে রেখে ঘুমালেও আদৌ কি তার মাথা শুদ্ধর কাঁধে স্থির ছিল? এর উত্তর হয়তো হ্যাঁ, নয়তো না। তবে এতক্ষণ কাঁধে মাথা রেখে ঘুমালে ঘাটটা ব্যথা হয়ে যাওয়ার কথা, কিন্তু শীতলের তেমন কোনো সমস্যা হচ্ছে না। আর হবেই বা কিভাবে? কারণ বকবক করতে করতে সে যখন ঘুমিয়ে গিয়েছিল শুদ্ধই তাকে টেনে বুকে জড়িয়ে রেখেছিল, যাতে বাসের ঝাঁকুনিতে তার মাথায় কোনো আঘাত না লাগে, ব্যাঙাচির কাঁচা ঘুমটাও না ভাঙে। কারণ কাঁচা ঘুম ভেঙে গেলে বিরক্ত হতো আর মেজাজটাও খিটমিটে হতো। লং জার্নিতে না ঘুমালেও শরীর খারাপ করতো, তার উপরে প্রথম এত জার্নি করছে। ঘুম পুরো না হলে কাল সারা দিন চলতে ফিরতেও পারবে না। আবার ওভাবে বসে থাকলে ঘাড়ও ব্যথা করতো। মূলত এত কিছু ভেবে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছিল। জড়িয়ে রেখে নিজের বুকেও যেন অসীম সুখ অনুভূত হচ্ছে শুদ্ধর। যদিও কাজটা করেছে শীতল ঘুমানোর পর, কেননা একটু লাইপে পাজিটা ঘাড়ের উপর উঠে নাচে। এই কাজটা করলে মাথার উপর উঠে বসবে, বসে আবার তাকেই জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা শুদ্ধ ভাই, আপনার মাথাটা মিষ্টি কুমড়োর মতো হলো না কেন? মানে পৃথিবীর যত উদ্ভট চিন্তা তার মাথাতে উদয় হয় কিনা। তবে দুষ্ট মানবীটা প্রশস্ত বুকে ঢাই পেয়ে একটু নড়চড় করেনি, শুধু আঁকড়ে ধরে রেখেছে তার পরনের টি শার্ট। দু একবার নাকও ঘষেছে বুকে। ঘুমের মাঝেও হয়তো আন্দাজ করেছে ওটাই তার জন্য নিরাপদ জায়গা, তাই আরামে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঘুমানোর ফলে তার মুখের লালা গড়ে যে শুদ্ধ টি শার্ট ভেজেছে সেদিকে খেয়াল নেই। প্রথম প্রথম শুদ্ধ ব্যাপারটা খেয়াল করেনি, পরে ভেজে ভেজে অনুভূত হতেই ভেবেছিল শীতল কাঁদছে দেখি। ওর কাঁদার কথা ভেবে বুকটা ধক করে ওঠে তার। পরে ফোনের লাইটে দেখে ঠোঁটের পাশ বুড়ি লালা পড়ছে। শুদ্ধ ভেবে পেল না এই মুহূর্তে হাসবে নাকি বিরক্ত হবে, কারণ এত বড় কলেজে পড়ুয়া মেয়ে কিনা ঘুমনে এখনো লালা পড়ে। এ কি মানা যায়? বাড়িতে সবাই ঠিক থাকলে খুব তাড়াতাড়ি বউ বানিয়ে রুম পূর্ণ করবে। আল্লাহ চাইলে একদিন তাদের ঘর আলো করে একটা দুইটা ছেলে মেয়েও আসবে। সচরাচর বাচ্চাদের গালগুড়ে লালা পড়ে, তখন সে কার লালা পড়া দেখবে? ওর বাচ্চাদের নাকি বাচ্চার মায়ের? কি অদ্ভুত! আবার লালা পড়ার ঘটনা শীতলকে বললে জীবনেও বিশ্বাস তো করবেই না, উল্টো তার ঘাড়ে দোষ চাপিয়ে দেবে। বাসে তখনও অন্ধকার বিরাজ করছে। যেহেতু বেশিরভাগ সবাই কাপল, তাই অন্ধকারই পছন্দ করেছিল। এসি চলছে বিধায় বাসের জানালা বন্ধ। প্রায় 3টার দিকে কামরান হঠাৎ হুড়মুড় করে উঠে বাস থামাতে বলল। বাসের ঝাঁকুনিতে তার নাকি তলপেটের পানির চাপ বেড়ে গেছে। এই কথা শুনে ড্রাইভার জঙ্গলের সামনে বাস থামালেন। সে কাজ সেরে এলো, তবে শুদ্ধর সিট পেরিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলে গেল, শুদ্ধ ভাই ভালো আছেন? যাবে এখান থেকে? তা আপনার ব্যক্তিগত কোলবালিশকে কি কাল বলবো আজকের এই মুহূর্তের কথা? আমিও তাহলে সবাইকে বলবো তোর প্রাক্তন তোকে কি নামে রাখে। প্রাক্তনের কথা শুনে কামরান মুখ লটকে নিজের সিটে চলে গেল, কিন্তু পশ্চাৎ দেশ সিটে থাকার আগে চট করে আবার শুদ্ধর কাছে ফিরে এসে বলল, ভাই ফিলিংস কেমন? বললে বুঝবি না, এক কাজ কর, হাসানকে বল রিনাকে কিছুক্ষণের জন্য ধার দিতে, তারপর তুই ওইভাবে বুকে নিয়ে থাক, বুঝবি ফিলিংস কেমন। যা বললি বললি, এ কথা যদি হাসানকে বলি আমাকে মেরে গুম করে দেবে ওই শালা। রাইট,
আমি এই মুহূর্তে ঠিক এটাই চাচ্ছি। শালা তুই আসলেই আসলেই যাতা। ধন্যবাদ। এবার আপনি বিদায় হন, নয়তো আমার ওয়াইফে উঠে যেতে পারে। কি? ওয়াইফি? ও আল্লাহ আল্লাহ গো, আমাকে এখনই তুলে নাও। এই পোলা কয় কি? হালায় দিনে কয় ভালোবাসে না, আবার রাতে বুকে জড়িয়ে কয় ওয়াইফি। আল্লাহ গো, কি দরকার ছিল শুধু শুধু গিরগিটি বানানোর? গিরগিটির চাকরি নট করে দাও গো মাবুদ। আমাদের শুদ্ধ হয়তো রং বদলাতে ওস্তাদ। যাবি তুই? আমি উঠলে কিন্তু খবর আছে। আমি কাল সকালে শীতলকে সব বলে দেব। আমার কাছে তোর কয়েকটা নোটিফিক আছে, ওগুলো কি করে যাই বলতো? ইনস্টাতে? না ভাই যাচ্ছি, সত্যি যাচ্ছি। কামরান যাওয়ার আগে শুদ্ধর বাহ কয়েকবার ঝাঁকে দৌড়োর সিটে গিয়ে বসলো। ঝাঁকুনিতে শীতল নড়ে উঠলে শুদ্ধ বুকে জড়িয়ে রেখে চলে হাত ডোবালে। শীতল একবার শুদ্ধর বুকে নাক ঘষে আবার ঘুমিয়ে গেল। তাকে ঘুমাতে দেখে শুদ্ধ বিরক্ত চোখে কামরানের দিকে তাকিয়ে দেখলো পাজিটা নিঃশব্দে হাসছে। কাল ওটাকে একবার নাকানি চুবানি খাওয়াবে ভেবে শুদ্ধ আপাতত কিছু বললো না। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় কামরানের ঘুম আসছে না, তার ঘুম আসছে না, অথচ বাকিরা সবাই ঘুমাচ্ছে দেখে সেটাও সহ্য হচ্ছে না। হাসান অর্ককে খোঁজে তারা খেকিয়ে উঠে গালি দিয়ে আবার ঘুমে তলিয়ে গেল। আজ নেহাত সিঙ্গেল বলে কেউ সম্মান দেয় না, বালের জীবন একটা। সে কি সবসময় সিঙ্গেল ছিল নাকি? এই কদিন আগে 2 দিনের পরিচয়ে 3 দিনের দিন একটা মেয়েও পটেছিল, কিন্তু 4 দিনের দিন ব্রেকআপ হয়ে গেছে। কেন ব্রেকআপ? কারণ গফ ভিডিও কল দিয়ে হর্নিশরে জিজ্ঞাসা করেছিল, আমার মুখে কি দেখতে পাও কামরান? সে সরল মনের মানুষ, তাই সরল ভাবে উত্তর দিয়েছিল, এক গাদা মেকআপ, রক্তচোষা রাক্ষসীর মতো ছোট লাল লিপস্টিক আর চোখে কালি কুলির সাথে ঝিকিমিকি চিকিমিকি। ব্যাস, জাস্ট এই 3টা কথা শুনেই কফ বলেছিল, গোলামের ঘরে গোলাম, আমি রক্তচোষা রাক্ষসী। জানিস এই লিপস্টিকের দাম 3000 টাকা? জানিস এই মেকআপ কোন ব্র্যান্ডের? আর ঝিকিমিকি চিকিমিকি আবার কি? এটার নাম শ্যাডো। যে ছেলে মেয়েদের মেকআপ সম্পর্কে ধারণা রাখে না, তার সঙ্গে সম্পর্ক জেনে যাওয়ার মানেই হয় না। এখন এই মুহূর্তে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। লাফাঙ্গা, তোর যদি ভুলেও আমার আশেপাশে দেখি, তোমরা ঝাঁটা দিয়ে মেরে তোর পেছনের নকশা চেঞ্জ করে দেবো। তারপর আর কি, সামান্য কথাতে ব্রেকআপটা হয়ে গেল। প্রাক্তনের কথা শুনে নাকি মানুষের বুক ব্যথা করে, তার আবার ঘুম আসে। কি যে যন্ত্রণার ভাই! একথা ভাবতে ভাবতে হঠাৎ নজর গেল নিজের হাতের দিকে। এত নামি দামি ঘড়ি পরে কি লাভ? যদি কারো ওড়নায় না বেঁধে লালালা টোন না বাজে? আর কয়েক বছর ঘড়ি পড়বে, এরপরে যদি কারো ওড়না না বাঁধে তাহলে আর ঘড়িই পড়বে না। গফটফের ওপর তার এত লোভ নেই। উঁচু নিচে রাস্তা দিয়ে শাসা করে বাস চলছে নিজ গতিতে। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নামতে শুরু করলো। শীত লাগছে দেখে এসি অফ করে দেওয়া হলো। ঠান্ডা আবহাওয়ায় যারা ঘুমিয়েছিল তাদের ঘুমটা আরো গাঢ় হলো। শুদ্ধর বুকে টি শার্ট আঁকড়ে ধরে আরামে ঘুমাচ্ছে শীতল। তবে শুদ্ধ চোখ বুজে থাকলেও এক ফুটেও ঘুম হয়নি, জার্নি তার ঘুম আসে না। যা আসে এই মুহূর্তে বুকের উপরে শীতলকে পেয়ে ঘুমটা লেজ গুটিয়ে পালিয়েছে। সেও আর ঘুমানোর চেষ্টা করছে না, কারণ মুহূর্তটা ভীষণ সুন্দর। আরেকটু পর ফজরের আজান দিল। ধীরে ধীরে নিজ নিয়মে ভোরের আলো ফুটতে শুরু করলো। রাতের ঘন আধার আলোর আগমনে লেজ গুটিয়ে পালালো। বাসে 2-1 ঘুম ভেঙেছে, তারা ফিস ফিস করছে। এবার শীতলকে সরাতে গেলে শীতল না বোধক মাথা নাড়ল। ঘুম ঘুম কণ্ঠে শুদ্ধর বুকে মুখ ডুবে প্রতিবাদ জানালো, না। বুঝতে বাকি নেই, এতক্ষণ বুকে পড়ে থেকে অভিনয় করেছিল দুষ্টি কন্যা। আবারও সরাতে গেলে এবারও শীতল শক্ত করে আঁকড়ে ধরে বলল, আর একটু প্লিজ। শীতলের পাগলামি দেখে না চাইতেও শুদ্ধ ঠোঁটের গুড়ি হাসির রেখা ফুটে উঠল। নিজের ঠোঁট কামড়ে নীরবে হাসলো, তারপর নিচে সরে বলল, অনেকেই জেগে গেছে, উঠে বস। তো আমি কি করব? আমি তো আমার জায়গাতেই আছি। জায়গার ম্যাচ ফুরিয়েছে, আমার পরে। মানছি না, মানবো না। মারবো কিন্তু এবার। চালাকার তো নেই, মারবেন কি দিয়ে? একথা বলে শীতল মিটিমিটি হেসে শুদ্ধর বুকে চিমটি কাটতে লাগলো। তখন শুদ্ধ বলল, সরতে বলেছি। আবার কখন টাইম বলে দিলে সরতে পারি। আবার রাতে? কোন রাতে? ফিরে যাওয়ার রাতে। বললেই হলো নাকি? তাহলে সরছি না। যার দেখার দেখুক, দেখে বাড়িতে গিয়ে বলে দিক, তারপর সবাই জেনে বিচার টিচার করে যত দ্রুত সম্ভব আমাদের বিয়ে দিয়ে দিক। খুব শখ না বিয়ে করার? বিয়ে করার শখ না তো তাহলে? আপনার বউ হওয়ার শখ, ভীষণ শখ। আপনার নাম দিয়ে পরিচয় হওয়ার ভীষণ শখ। আমার পুরো জীবনটাই আপনার নামে উৎসর্গ করার ভীষণ শখ আমার। বুঝলাম, এবার সর। আগে কথা দিন, আমাকে আবার বুকে ঘুমানোর সুযোগ দিতে হবে, তাহলে সরবো, নয়তো না। আচ্ছা দিব, মনে থাকে যেন। একথা বলে শীতল শুদ্ধর বুক থেকে সরে গিয়ে নিজের সিটে ঠিকঠাক ভাবে বসলো। ঘাড় ঘুরে বাইরে তাকিয়ে দেখলো কেবল ভোরের আলো ফুটছে। সে হাত বাড়িয়ে জানালার গ্লাস টেনে দিতে এক ঝাঁক অবাধ্য বাতাস তার শরীর ছুঁয়ে গেল। মাথার ওড়না পরে চুল এলোমেলো করে দিল। শীতল মুখ বাড়িয়ে বাইরে দেখতে গেলে
শুদ্ধ থমকে উঠল। তার ধমক শুনে পেছনের সিটে বসা অর্ঘ ড্রাইভারকে বলল এসি বন্ধ করতে, কারণ বৃষ্টি থামার পরপরই আবার এসি অন করা হয়েছিল। তারপর নিজের জানালা খুলে শীতলের মতো মুখ বাড়িয়ে বাইরে দেখতে দেখতে শীতলকে বলল, এত মুখ বাড়িও না আপু, কখন কোন দিক থেকে গাড়ি আসে বলা যায় না। ভাইয়া, আমরা কি রাঙামাটি চলে এসেছি? হ্যাঁ, ওই দেখো, ওইটা পাহাড়। পাহাড়? ওইটা তো মাটির উঁচু ঢিবি। ওগুলোই ছোট ছোট পাহাড়। ও, আকাশটা দেখো কি সুন্দর, এখানে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। এখানে এলে আমার আর ইচ্ছে করে না ফিরে যেতে। আসলে অনেক সুন্দর। সুন্দর এখনো কিছুই দেখোনি আপনি, কেবল তো আমাদের যাত্রা শুরু। এই কথা শুনে শীতলের মুখে হাসি ফুটল। জানালার দিকে সরে বসে দৃষ্টি নিবদ্ধ করলো জানালার বাইরে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল। যেদিকে চোখ যে সবুজের সমারোহ, গাছের পাতায় পাতায় যেন নৃত্য করছে অফুরন্ত চোখের শান্তি, মনের শান্তি। তাদের বাসটা যত এগোতে লাগলো তত যেন মুগ্ধতা বাড়তে লাগলো। ছোট বড় আর অনেক পাহাড়ের দেখা মিলল। সদ্য ফোটে সকালের নরম আলো সরু রেখার মতো পাহাড়ের বুক ছুঁয়েছে। পাখিরা উড়ে যাচ্ছে নিজ গন্তব্যে। মাথার উপরে সুনীল আকাশ, যানজটের ঝামেলা নেই, হর্নের শব্দ নেই, অহেতুক চেঁচামেচি, দৈনন্দিন জীবনের হুটোপুটি নেই। চারদিকে নীরব, যেন অসীম সুখ নিয়ে প্রকৃতি তার সৌন্দর্য মেলে ধরে ঘুমিয়ে আছে নিশ্চিন্ত মনে। এই সৌন্দর্যটুকু লুফে নিতে তাদের ডাকছে দু হাত বাড়িয়ে। জীবনে প্রথম প্রকৃতির এত কাছে থেকে সৌন্দর্য দেখে শীতলের চঞ্চলতা দ্বিগুণ বেড়ে গেল। চোখ মুখে ফুটে উঠল এক আকাশ সমান খুশি। তার খুশি দেখে শুদ্ধ কেবল হাত বাড়িয়ে দেখালো পাহাড়ের গায়ে করা জুম চাষের ক্ষেত। সেখানে ধান, হলুদ, আদা, রসুন সহ হরেক রকমের শাকসবজির গাছ লাগানো। যেতে যেতে দেখা মিলল এক ঝাঁক পাহাড়ি বাচ্চাদের। তারা দল বেঁধে স্কুলে যাচ্ছে। শীতল বাইরে দৃষ্টি রেখে শুদ্ধর একটা আঙুল আঁকড়ে ধরে ডাকলো, শুদ্ধ ভাই। আচ্ছা, আমরা কি এখানে থেকে যেতে পারি না? না। কেন? কারণ আমাদের পরিবার আছে। বাড়িতে ফোন করে বলে দিন আমরা বেরোনোর নাম করে অজানা গন্তব্যে পালিয়ে এসেছি, একা বিয়েও করেছি। আমরা আর ফিরবো না, এখানে দুজন মিলে একটা সংসার সাজাবো। তা না হয় বুঝলাম, কিন্তু গতকাল যে ফ্রিজে আইসক্রিম বানাতে দিলি, ওটার কি হবে? ওটা তো তাহলে সমস্ত জন খেয়ে ফেলবে। জীবনে প্রথম বানানো আইসক্রিম এভাবে হেলা করবি? আইসক্রিমের অভিশাপে সুখী হতে পারবি? তাও ঠিক। আচ্ছা, এবার বাড়ি ফিরে যা, পরের বার কিন্তু এখানে থেকে যাব, ওকে? শুধু সম্মতিসূচক মাথা নেড়ে বিড়বিড় করে বলল, সামান্য আইসক্রিমের মায়া ত্যাগ করতে পারে না, সে করবে সংসার। এমনি এমনি তো আর গাধি বলি না। এভাবে চলতে চলতে সকাল 8টা নাগাদ বুকিং দেওয়া রিসোর্টে এসে তারা পৌঁছালো। রিসোর্টের নাম ধ্রুবতারা। রিসোর্ট বুক করতে যেমন টাকা লেগেছে, তেমনি মানের দিক থেকে হাই ক্লাস। সবারই ভীষণ পছন্দ হয়েছে। হবে নাই বা কেন, পিকনিকের চাঁদাটাও যে অনেক বেশি। সারার থেকে যে নিয়েছে বাকিটা শুদ্ধ দিয়ে দিয়েছে। যদিও হাসান অর্ক কেউই নিতে চাচ্ছিল না, কিন্তু শুদ্ধ মানেনি। সবার জন্য যা রুলস, তাই সেখানে শীতল কেন বাদ যাবে? পুরো রিসোর্ট বুক করায় ছেলেরা গেল একদিকে আর মেয়েরা গেল আরেকদিকে। প্রতি রুমে থাকবে দুজন করে। হিসেব অনুযায়ী ঠিক করা হলো নীরা আর শীতল থাকবে এক রুমে। তাই শুদ্ধ নীরাকে বারবার বলে দিল যেন নিজ দায়িত্বে শীতলের খেয়াল রাখে, খুব চটপটে একা একা কোথাও যেন বেরিয়ে না যায়। নীরা শুধু হাসলো শুদ্ধর কথা শুনে। ওদের দুজনকে রুমে ঢুকিয়ে শুদ্ধ গেল নিজের রুমে। সিমসাম রুমটা শীতলের ভীষণ পছন্দ হলো। ঘুরে দেখলো পুরো রুমটা। ব্যালকনিতে গিয়ে দরজা খুলতে দেখা মিলল স্বচ্ছ নীল আকাশ আর সবুজের সমারোহ। এত চমৎকার একটা জায়গায় সে থাকবে, ঘুরবে, ভাবলেও তার মন আনন্দে টলমল করে উঠছে। রুমে ঢুকে নীলা আগে ফ্রেশ হতে ঢুকেছিল। সে বের হলে দেখলো শীতল মুগ্ধ চোখে দেখে যাচ্ছে চারপাশ। তার অবস্থা দেখে নীলা ভেজা চুল মুছতে মুছতে বলল, রুম পছন্দ হয়েছে শীতল রানী? ভীষণ পছন্দ হয়েছে আপু। নামের মতো রিসোর্টটাও খুব সুন্দর, তাই না? আচ্ছা আপু, রিসোর্টের নাম ধ্রুবতারা কেন? আমার এক প্রেম কাহিনী চিরস্মরণীয় করতে এই রিসোর্টের নামকরণ করা হয়েছে। তাজমহল যেমন ওই রকমই আর কি। তাই আপু, আমি জানতে চাই সে কাহিনী। শুদ্ধর থেকে শুনিও তাহলে, কারণ আমার থেকে ওরা এই ঘটনা ভালো করে জানে। আচ্ছা, জানো আমরা যতবার এখানে আসি শুধু শুদ্ধর জন্য এই রুমটা বরাদ্দ থাকে। এই তার দরকার সাথে রুম শেয়ার করে না। এবার আসার সময় বুকিং দিতে গিয়ে শুনে এই রুমটা অন্য কেউ নিয়েছে। পরে ভোজন দিয়ে ডাবল পেমেন্ট করে রুমটা শুধু তোমার জন্যই নিয়েছে। কিন্তু এসে আমাদের থাকতে দিয়ে নিজস্ব অর্কের সাথে রুম শেয়ার করছে, যাতে অন্যরা আঙুল তুলতে না পারে। আসলে শুধু ভাই ছোট থেকেই নাকি খুব চুজি। বাড়িতে অন্য রুমে কাউকে ঢুকতে দেন না। ঢুকলে চালাকাট দিয়ে মারে, নয়তো দুই কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। সে কথা জানি না ভেবেছ? তবে যাই বলো, ওর মনটা সোনায় মোড়া। আমরা ফ্রেন্ডরা যখন যেটাই আবদার করি মুখে খ্যাচ করবে ঠিকই,
কিন্তু ঠিকই সেই আবদার পূরণ করবেই করবে। জানো, একবার আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, আমার হঠাৎ পাহাড়ে মিষ্টি তেঁতুল খেতে ইচ্ছে করলো। আমি হাদারাম না ভেবে বলে ফেললাম, এই শুদ্ধ, ভাই আমাকে পাহাড়ে তেঁতুল এনে দেবে? আমার কথা শুনে সে বিরক্তি নিয়ে এমন ভাবে তাকালো যেন 2 থাপ্পড় মেরে দেবে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আড্ডা দিয়ে বাড়ি ফেরার 1 ঘন্টা পর হাসানকে দিয়ে তেঁতুল পাঠিয়ে দিয়েছে। এতগুলো পাঠিয়েছে, পরে সবাই মিলে খেয়েও তো শেষ করতে পারিনি। আমার বাড়ি রাজশাহী, ঢাকার হলে থেকে পড়াশোনা করতাম, এখন ইঞ্জিনিয়ার। তবে যখন হলে থাকতাম ফ্রেন্ডদের মধ্যে ওকেই সবসময় বিপদে আপদে পাশে পেয়েছি, আর্থিক সাহায্য করেছে আমাকে। বলতে লজ্জা নেই, জানো আমার বাবা কিন্তু আমাদের রিক্সা চালিয়ে পড়াশোনা করেছে। বন্ধুরা যখন বলতো তাদের বাবা এই সেই, আমি শুধু শুনতাম। কেউ জিজ্ঞাসা করলে মুখ কাচুমাচু করতাম। এই নিয়ে শুদ্ধ আমাকে একদিন গাছের ডাল দিয়ে মেরেছিল। চিকন ডালের মার প্রচন্ড লেগেছিল, ফুপিয়ে কাটছিলাম। তখন বলেছিল, যার রক্ত ঘাম করে টাকায় খেয়ে পড়ে বড় হয়েছিস, তারপরে যদি তো লজ্জা কিসের? যদি লজ্জাই পাস তাহলে বলবো শিক্ষা তোকে শিক্ষিত করতে পারলো, মানুষ বানাতে পারেনি। চাকচিক্যময় শহরে এসে বিবেককে পচিয়ে ফেলেছিস তুই। আর এই মানসিকতার কাউকেই আমার ফ্রেন্ড হিসেবে গ্রহণ করবো না। যদি কখনো নিজেকে শুধরাতে পারিস তাহলে ডাকিস, নয়তো আর ভুলেও আমার ধারে কাছে আসিস না। জানো শীতল, সেদিন আমিও বুঝেছিলাম আমি নিঃস্বার্থ একটা বন্ধু পেয়েছি। এরপর অর্ক, কামরান, হাসান, শুদ্ধ, স্যান্ডি সবাইকে পেলাম। এখন আমিও বুক ফুলে বলতে পারি, আমার পাঁচ শিরারে। শীতল মন দিয়ে শুনল নীরার কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেছে, অথচ তার মুখ ভর্তি হাসি। কে বলে মানুষ দুঃখের কথা বলতে গিয়ে কাঁদে, কখনো কখনো সুখের কথা বলতে গিয়ে চোখে জল চলে এসে যায়। নীরা দ্রুত চোখ মুছে শীতলের কাছে এগিয়ে এলো, তারপর ঠান্ডা হাত শীতলের গালে ঠেকিয়ে বলল, তুমি খুব লাকি শীতল। আমি? কেন আপু? আরে কথায় কথায় ভুলে গিয়েছি, তুমি ফ্রেশ হওনি। যাও যাও, ফ্রেশ হয়ে এসো, প্রচন্ড ক্ষুধা লেগেছে আমার। নীরার তারায় শীতল জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। আর তার যাওয়ার দিকে তাকে নীরা মিষ্টি করে হেসে বলল, কারণ তুমি চাওয়ার আগেই অমল এক রত্ন পেয়ে গেছো শীতল। তুমি তাকে যতটা না চাও, সে তোমাকে আরো কয়েকশো গুণ বেশি চায়। তুমি তাকে যতটা ভালোবাসো, সে তোমাকে তার চেয়েও কয়েকশো গুণ বেশি ভালোবাসে। সেই হিসেবে তুমি লাকি, ভীষণ লাকি। তবে নীরার এই যাওয়াটা শীতল ধরে ফেললো। ওয়াশরুমের মিররে তাকে ফিক করে হেসে ফেললো, তারপর বিড়বিড় করে বলল, আমি জানি আপু, আমি খুব লাকি, কারণ আমার বিশুদ্ধ পুরুষের মনে ঠাঁই পেয়েছি। তার বুকে আমার নাম দলিল করতে পেরেছি, তার আকাশসীমা ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার রাজ্যের একমাত্র রাজরানী হতে পেরেছি। একথা বলে সুইচ চাপতেই ছিঁড়ে ছিঁড়ে পানি পরে ভিজিয়ে দিল সর্বাঙ্গ। সময় নিয়ে শাওয়ার নিল, যাতে সব ক্লান্তি ধুয়ে মুছে যায়। এই কটা দিন তাকে সুস্থ থাকতে হবে। এই কটা দিন তার জীবনের সবচেয়ে সুন্দর কিছু সময় একান্ত পুরুষটার সঙ্গে কাটাতে পারবে, রঙিন রঙিন স্মৃতি করতে পারবে। মনে মনে এইসব ভেবে ঠোঁটে হাসিয়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ওর পরনে গোলাপি রঙা কুর্তি, ভেজে চুল বিধায় আর বাঁধলো না, মাথায় ওড়না দিয়ে নীরের সাথে বের হলো। বেলা বাড়ার সাথে সাথে খুব ক্ষুধা পেয়েছিল সবার, তাই দেরি না করে সবাই ছুটলো নাস্তা করতে। ফুল সার্ভিস রিসোর্ট বিধায় এখানকার রেস্টুরেন্টে 3 বেলার খাবারই পাবে। অনেকে গিয়ে নাস্তা সেরে চলে এসেছে, কেউ বা যাচ্ছে। নীরা আর শীতল এক কোণে দাঁড়িয়েছিল। শুদ্ধ, হাসান, অর্ক, কামরান, স্যান্ডি এলে তারা হাঁটতে লাগলো রেস্টুরেন্টের পথ ধরে। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে হাঁটার গতি স্লো করে ফ্রেন্ডের এগোতে বলল। তারা এগিয়ে গেলে শুদ্ধ শীতলের পথ আটকে বলল, চুল ছাড়া কেন? ভেজা, ড্রায়ার তো ড্রয়ারই আছে। ও, আমি খেয়াল করিনি। চুল বাঁধ, মাথায় ওড়না আছে তো। নাস্তা করতে যাওয়ার ইচ্ছে নেই তাই না? বাঁধছি। শীতল আশেপাশে থেকে চুল বাঁধতে গেলে শুদ্ধ এমন ভাবে দাঁড়ালো সামনে থেকে কেউ এলেও দেখতে পাবে না। হ্যাঁ, শীতল পরিপূর্ণ পর্দা করে না, তবে মার্জিত পোশাক পরে। আর হাত উঁচিয়ে খোপা করার এই অপার্থিব দৃশ্য কতটা মন কাড়া সেটা বলে বোঝানো যাবে না। আর শুদ্ধ জানে বলি হয়তো আর কাউকে দেখতে দিতে নারাজ। শীতল হালকা বাঁধনে চুলের খোপা করে মাথায় ওড়না দিলে শুদ্ধ আবার হাঁটতে লাগলো। শীতল মুখ ভেঙচি দিয়ে তার পিছু পিছু গেল। এরপর গল্পে গল্পে নাস্তা সারলো। খাওয়া শেষে বাকিরা স্মোক করতে গেলে শুদ্ধ শীতলকে নিয়ে রিসোর্টে ফিরে এলো দেখে শীতল বলল, ফিরে এলাম কেন? আমরা বেড়াতে যাব না? পরে, এখন গিয়ে রেস্ট নেই। বেড়াতে এসে আবার কিসের রেস্ট? তাই তো, সারা রাত মরা গরুর মতো পড়ে পড়ে ঘুমোলে বুঝবি কিভাবে কিসের রেস্ট? দেখাই শুদ্ধ ভাই, আপাতত ইচ্ছে নেই দেখার, ঘুমাবো আমি। রুম থেকে বের হবে না, যদি পণ্ডিত করে বের হোস তাহলে ধরে বেঁধে কাঁচা ব্যাং খাওয়াবো বলে দিলাম। ছি! শীতল নাক মুখ কুচকে 2 পা পিছিয়ে গেল, যেন এখনই দেখে ব্যাং খাওয়াবে শুদ্ধ। এদিকে রাস্তা করে এসে কেউ বের হলো না, কারণ রোদ চড়ে গেছে, এখন ঘুরে মজা পাবে না। শুদ্ধ বারবার শীতলকে বারণ করে নীরাকেও বললো যেন খেয়াল রাখে। তারপর সে রুমে গিয়ে শুয়ে পড়লো। একটানা কয়েক ঘন্টা ঘুমাবে।
শুধু চলে গেলে নীরা শীতল সহ গ্রুপের আরো অনেক মেয়েরা আড্ডা দিতে বসলো। তাদের আড্ডাটা জমজমাট করতে কামরার কথা থেকে তেঁতুল আর পাহাড়ি আনারস এনে দিল। খেতে খেতে কত শত গল্প করলো, হাসাহাসি করলো। এদের সাথে মিশে মনে হলো এরা শীতলের বড় নয়, বরং ওর সাথে সবাই হাসি ঠাট্টা করতে লাগলো। তবে এত মেয়ের মাঝে শীতলের মনটা ভার হলো শখ আর স্বর্ণের জন্য। বন্ধুর কথা মনে হতেই সে উঠে কল দিল স্বর্ণকে। স্বর্ণ কল রিসিভ করতেই শীতল ভেজা কণ্ঠে বলে ডাকলো, আপু। বোন, কি রে, গলা এমন লাগছে কেন? কোনো সমস্যা? ভীষণ মিস করছি তোমাদের। বোনের কথা শুনে স্বর্ণ মুচকি হাসলো। তার স্টাডি টেবিলের ওপরে থেকে 3 বোনের একটা ফ্রেম রাখা থাকে সব সময়। সেই ফ্রেমটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল, আরে বোকা, মন খারাপের কি আছে? মাত্র তো কদিন। ভাইয়াকে বলে তোমরাও চলে এসো না প্লিজ। পরের বার না হয় সবাই মিলে যাবো। তুই আপাতত সব চিনে আয়, যাতে পরের বার আমাদের নিয়ে ঘুরতে পারিস, সব দেখাতে পারিস। আচ্ছা। এরপর শীতল একটু থামলো। এরপর থেমে ধীরে ধীরে বলল, আমি যেদিন অনেক বড় হব, এক পৃথিবী সমান সুখ তোমার কাছে এনে দেব, দেখে নিও। বোনের কথা শুনে স্বর্ণ কেবল হাসলো। একটা সকাল বোনটা বাড়িতে নেই, তাই মনে হচ্ছে বাড়িটাতে কি যেন ঘটে গেছে। বড় মা মেঝমা খেতে বসো, বললো একই কথা। সিমিন যতবারই কল দিয়েছে সুইচ অফ বলেছে। এই নিয়ে বকতে বকতে আবার কল দিয়েছে। আসলে মায়ের মন তো, যেই মুখে বকে সেই মুখে স্নেহ ঢেলে দেয়। দু বোন বেশ কিছুক্ষণ কথা বলল। এই সুযোগে মায়ের সাথেও কথা হলো শীতলের। সে বড় মাকেও নালিশ করতে ভুললো না। শুধু নাকি তাকে এখনো কিছু কিনে দেয়নি, কিনতে বললে বলে তার কাছে টাকা নেই। লাউড স্পিকারে কথা বলেন, সে কথা শুনলো বাড়ির বড়রা। এরপর অনেকক্ষণ কথা বলে কল কেটে শীতলের মনটা ভালো হলো। সে বিয়ে করে বলল, ভাগ্যিস চাচাতো ভাইয়ের সাথে প্রেম করছি, নয়তো অন্য কারোর সাথে প্রেম করলে তাকেই বিয়ে করতে হতো। বিয়ের পরপর বাড়ি ছেলে চলে যেতে হতো। যাক বাবা, নিজের বাড়িতে প্রেম করছি, বিয়ে করে এখানেই থাকতে পারবো। না হলে সবাইকে ছেড়ে থাকতে গেলে দম আটকে মরেই যেতাম। অতপর কথা বলে এসে দেখে আড্ডা শেষে সবাই চলেও গেছে। নীরা রুমে নিয়ে দেখে সে ড্রায়ার দিয়ে চৌ শুকিয়ে নিল। এরপর বিছানায় গা এনে ব্যালকনির দরজা দিয়ে আকাশ দেখতে লাগলো। একটা সময় ওইভাবে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লো। একটু পরে নীরা এসে তাকে ঘুমাতে রেখে বাইরে থেকে দরজা চাপিয়ে দিয়ে চলে গেল। তার একটুও ঘুম আসছে না, তাই হাসানের সাথে পুরো রিসোর্ট ঘুরে দেখতে লাগলো। দুপুরের আগ মুহূর্তে স্যান্ডি সবাইকে ঝটপট রেডি হতে বলল। দুপুরে লাঞ্চ সারবে স্থানীয় পাহাড়ি রেস্টুরেন্টে। খাবার হবে পাহাড়ি সব খাবার। পাহাড়ি খাবারের কথা শুনে সবাই রেডি হতে চলে গেলে নীরা স্যান্ডিকে ফিস করে বলল, পাহাড়ি খাবার আইটেম কি কি থাকবে রে বন্ধু? নীরবের কথা শুনে স্যান্ডি দাঁত বের করে হেসে জবাব দিল, গৈসাপের মাংস ভুনা, ব্যাঙের ভর্তা, মুচমুচে ঝিঝি পোকা ভাজা। থাম থাম, আর বলিস না। একথা বলে স্যান্ডির বাহুতে একটি কিল বসিয়ে রুমে চলে গেল। জোরে কিল খেয়ে স্যান্ডি বাহু উল্টে উল্টে চেঁচিয়ে হাসানকে নালিশ করলো, এই শালা, তোর বউ মারছে, আমিও একটু ধরে দেই। দিয়ে দেখ, এখানেই আরেকটা অনুষ্ঠানের ব্যবস্থা করব। কিসের অনুষ্ঠান? তোর সুন্নতে খাতনা। এই শুভ কাজ ছোটবেলায় সেরেছি আমি, একবারই করতে হবে এটা কোথায় লেখা আছে? প্রয়োজনে আমি তোর সুন্নতে খাতনা প্রতি বছর করব। অনুষ্ঠানের মানেই এত এত খাবার আর উপহারের সমাহার, ভাবতে পারছিস? হাসানের কথা শুনে স্যান্ডি নাক মুখ কুচকে বাহু ডলতে ডলতে চলে গেল। এসব অশ্লীল পোলাপানের সাথে কথা বলে বৃথা। ওকে যেতে দেখে সে তোর চেপে রাখা হাসি আর আটকাতে পারলো না, বরং খেল খেল করে হেসে উঠলো। খুশিও হলো, কারণ রিলসে বাঁশকুড়া নামক বাঁশ খেতে দেখে তার খুব খেতে ইচ্ছে করতো। ইচ্ছে ছিল বেঁচে থাকলে একদিন খাবে। এত তাড়াতাড়ি সে আশা পূর্ণ হবে ভাবতেই পারেনি। কথা হচ্ছে সে সবাইকে দেখলেও শুদ্ধকে দেখেনি অনেকক্ষণ, কিন্তু কোন রুমে আছে জানে না। দেখে ভাবলো কল করে জানবে, কিন্তু কল করার আগে শুদ্ধর কল এলো। হাসি মুখে কল রিসিভ করতে শুদ্ধ ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, কোথায় তুই? এই ঘুম ঘুম কণ্ঠটা ভীষণ প্রিয় শীতলের। সে ঠোঁটে মিটে মিটে হাসি এঁটে চোখ বন্ধ করে নিল। তখন তার দুষ্টু মন বলে উঠল, জবাব দিস না, জবাব দিস না শীতল, তোর বিশুদ্ধ পুরুষটাকে আরো কথা বলতে দে। সে কথা বলুক আর তুই মন ভরে শোন। পাজি মেয়েটা মনের কথা শুনে সত্যি জবাব দিল না। এদিকে শুদ্ধ হ্যালো হ্যালো করেই যাচ্ছে। শীতল কলে আছে অথচ কথা বলছে না দেখে শুদ্ধ থমকে উঠে বলল, এই বেয়াদব, জবাব দিচ্ছিস না কেন? কথা কি কানে ঠুকছে না? ঠুকছে তো, তাহলে জবাব দিচ্ছিস না কেন? আমি কি ভূতের সাথে কথা বলছি? আমি তো আপনার ভয়েস গেলছি। গেলের সময় কথা বলতে নেই, ভীষণ লাগে। শীতলের কথা শুনে শুদ্ধ কেসে উঠল, বলে কি মেয়ে, ভয়েস গেলা যায় নাকি? কিসব অদ্ভুত কথাবার্তা। সে সেসব পাত্তা না দিয়ে বলল, বাড়িতে কাউকে কিছু বলেছিস? কি বলেছি? আমি কি করে বলবো কি বলেছিস? আমার বিকাশের সময় টাকা পাঠাচ্ছে কেন? বাইরে চান্স তুই কি কারো থেকে টাকা চাইছিস?
শীতল জিহ্বা কামড়ে মাথা নাড়ল। এখন যদি বলে তার নামে সে নালিশ করেছে, দেখেই সবাই টাকা পাঠাচ্ছে, তাহলে তাকে তুলবে আর আছড়াবে। আছড়াতে আছড়াতে জিজ্ঞাসা করতেও পারে, এত হালকা কেন তুই? তোর মেয়ের বাপ কিছু খাওয়ায় না? আমার জুতো পরিষ্কার করে চাকরি নেই, 250 টাকা স্যালারি দিব, সেই টাকায় একটা হরলিক্স কিনে খেতে পারবি। জানিস তো হরলিক্স খেলে ওজন বাড়ে। এসব ভেবে শীতল নিজেকে বাঁচাতে অস্বীকার করলো। সে কিছু জানে না। তারপর রেডি হওয়ার বাহানায় কল কেটে রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে দ্রুত চেঞ্জ করে গল্প গল্প রেডি হলো সে আর নীলা। তারপর বের হতে দেখা গেল শুদ্ধকে। সে অর্ক, হাসান, স্যান্ডির সাথে কি নিয়ে কথা বলছিল। ঘুম থেকে ওঠায় চোখ মুখ একটু ফুলে থাকলেও দেখতে বেশ লাগছে। পরনে ছাই রঙের টি শার্ট আর কালো জিন্স। সে শুদ্ধকে দেখতে দেখতে এগোতে গেলে শুধু হাতের এসে তাকে থামিয়ে দিল। কথা শেষ করে কাছাকাছি এসে পুনরায় দুপা পিছিয়ে শীতলের আপাদমস্তক একবার দেখে নিল। আকাশে ও সাদার মিশিলে 3 পিস শীতলের গায়ে দেখে মনে হচ্ছে স্বচ্ছ এক টুকরো মেঘ মাটিতে এসে দাঁড়িয়েছে। শুদ্ধকে দেখে শীতল মিষ্টি করে হাসলো। সকালের পর এখন দেখা পেল ওর শুদ্ধ পুরুষের। কেউ হাসলে বিনিময় স্বরূপ হাসতে হয়, কিন্তু শীতলকে হাসতে দেখে শুদ্ধ হাসতে তো নাই, বরং এদিক ওদিক তাকাতে তাকাতে নিচু স্বরে বলল, রুমে গিয়ে চেঞ্জ করায়। কেন? এই ড্রেস ভালো লাগছে না? লাগছে, তবে উল্টো সালোয়ার পরে ঘুরতে গেলে মানুষ হাসবে। শুদ্ধর কথা শুনে শীতল ভালো করে তাকিয়ে দেখে সে সত্যি উল্টো সালোয়ার পরেছে। ছি ছি, এটা কোনো কথা? সে দৌড়ে যেতে গেলে শুদ্ধ বলল, নীরার থেকে রুমের চাবি নিয়ে যাও। এ কথা শুনে নীরাকে খুঁজতে গিয়ে বুঝলো নীরা আর হাসান আগে আগে হাঁটা ধরেছে। শুদ্ধ আছে দেখে শীতলকে ইচ্ছে করে সঙ্গে নেয়নি সে। এদিকে অন্যরাও হাঁটা ধরেছে। শীতল উপায় না পেয়ে ফিরে গেল শুদ্ধর কাছে। শুদ্ধ বুঝলো ঘটনা, তাই শীতলকে নিজের রুমে নিয়ে যেতে যেতে বলল, তোর জন্ম হয়েছে কেন জানিস? জানি তো, বিয়ে শাদী করে সংসার করার জন্য। যে না, তাহলে? আমাকে জ্বালিয়ে মারার জন্য। আমার মাঝে মাঝে তাই মনে হয় জানেন, কিন্তু মারের ভয় বলি না। স্টুপিড। হ্যাঁ, আপনিও। এই কথা বলে শীতল শুদ্ধ থেকে দূরে সরে দাঁত বের করে হাসলো। কাকে যেন বলতে শুনেছিল, সাবধানের মায়ের নেই। বিপদ থেকে যত দূরে থাকা যায় ততই নাকি মঙ্গল। এদিকে শুধু পকেট থেকে চাবি বের করে রুমের দরজা খুলে ইশারে ঢুকতে বলল। নিজেও পেছন পেছনে ঢুকে আঙুল দিয়ে ওয়াশরুম দেখিয়ে দিল। শীতল গিয়ে দ্রুত সালোয়ার ঠিক করে বেরিয়ে এলো। তারপর দুজন হাঁটতে হাঁটতে গেল স্থানীয় রেস্টুরেন্টের দিকে। সামনের রেস্টুরেন্ট, পায়ে হেঁটে যাওয়া যায়। বাকি তাদের থেকে অনেক দূরে এগিয়ে গেছে। জোড়া জোড়া কিংবা কাপল সবাই সৌন্দর্য বিলাস করতে করতে যাচ্ছে। শীতলরা যেতে যেতে দেখলো বনফুল, নাম না জানা কত গাছ। গাছে ধরে থাকা ফল শুধু একগুচ্ছ হলুদ রঙের ফুল ছেড়ে শীতলের হাতে দিল। শীতল মিষ্টি হেসে সামনে তাকালো, ঘাড় ঘুরিয়ে পরক্ষণে তাকালো শুদ্ধর দিকে। ওর মতিগতি দেখে তার মাথায় দুষ্ট বুদ্ধির উদয় হয়েছে। শুদ্ধর বুঝতে বাকি রইল না, তাই সে থমথমে সুরে বলল, যা ভাবছিস ভুলে যা, নয়তো ধাক্কা দিয়ে খাদে ফেলে দেবো। আপনি এমন কেন শুদ্ধ ভাই? একটু রোমান্টিক হলে কি হয়? খোলা স্থানে কারণে অকারণে রোমান্টিক হয় ছাপড়িরা। আমাকে দেখে ছাপড়ি মনে হয়? বাড়তে একটু টু শব্দ করলে দেখ কি করি, চল হাট। একথা বলে শুদ্ধ আগে আগে হাঁটতে লাগলো। দেখে শীতল দৌড়ে গিয়ে তার সাথে ধরল। ওটা কি, কেন হয়, আরো নানান প্রশ্ন করতে করতে তারা গিয়ে পৌঁছলো স্থানীয় সেই রেস্টুরেন্টে। 5 তারকা রেস্টুরেন্টের ধারে কাছে না গেলেও চমৎকার জায়গা, বাঁশ দিয়ে বানানো রেস্টুরেন্ট। বাঁশ দিয়ে উঁচু করে বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে হয় রেস্টুরেন্টে। বাঁশের মেঝে, দেওয়াল, মাথার উপরে বাঁশ কাঠ টিন দিয়ে বানানো ছাউনি। মেঝেতে বসে সামনে নিচু বেঞ্চ দিয়ে খাওয়ার ব্যবস্থা করা। একেবারে অন্যরকম পরিবেশ স্বাদ নেওয়ার জন্যই মূলত এখানে আসা। আসার আগে বুকিং দেয়, আজ বাইরের গেস্ট চালাও না। দুপুরের লাঞ্চ শুধু এরা 50 জনই করবে। এরা খেয়ে চলে গেলে তারপরে অন্যরা এলাও। রেস্টুরেন্টে এসে যে যার মতো বসেও পড়লো। এক ব্যাচ উঠলে আরেক ব্যাচ বসবে। শুদ্ধ আর শীতল এসে দেখে বসার জায়গা নেই, তাই বাইরে দাঁড়িয়ে চুপ করে আশপাশ দেখছিল। সকালের দিকে রোদ থাকলো, এখন আবার আকাশ মেঘলা মেঘলা, ঠান্ডা বাতাস। এখানে বৃষ্টি নামার সময়সীমা নেই। যেখানেই মেঘ জমে সেখানেই বৃষ্টি নামে। যাত্রিক শহর থেকে এসে সবাই কিছু করুক আর না করুক প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাস টানতে নিয়ে নাকে ঠিকছে বুড়ো ফুলের গন্ধ, সোদা মাটির গন্ধ। একটু পরে একটা ব্যাচ উঠে গেলে অর্ক শুদ্ধ ও শীতলকে খেতে ডাকলো। ওরা গিয়ে বসতেই হাসান দাঁত বের করে হাসতে হাসতে এসে বড় একটা থালায় খাবার দিয়ে গেল। অর্থাৎ দুজনকে নাকি একই থালায় খেতে হবে। কারণ যেতে চেলে বললো সংকট, তাই যারা কাপল আছেন তাদের জন্য সুব্যবস্থা, আর গরিব মার্কা হতভাগা সিঙ্গেলদের জন্য সিঙ্গেল প্লেট। হাসান ওদের সামনে ভাতের থালা রাখতেই কামরান এলো নানা পদের তরকারি নিয়ে। শীতল কামরানের দিকে তাকালে কামরান নিজ দায়িত্বে চিনিয়ে দিল, এখানে আছে ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিফ, ব্যাম্বো মাটন, আছে খাসির মাংস ভুনা, তবে সেটা পাহাড়ি স্টাইলে। বাঁশকড়া দিয়ে সবজি, বাঁশকাণ্ড দিয়ে জুমের পুঁই শাক, আর 4 প্রকার ভর্তা, কাঁচামরিচ ভর্তা, সিম ভর্তা, বেগুন ভর্তা আর শুটকি ভর্তা।
এত সব খাবার দেখে শীতলের চক্ষু চড়ক গাছ। খাবারগুলো সাজিয়ে দিয়ে কামরান আর অর্ক খেতে বসলো। শুদ্ধ উঠে হাত ধুয়ে এসে খাওয়া শুরু করলো। দেখে শীতলও তাই করলো। ভর্তা দিয়ে শুরু করতেই বুঝলো প্রচুর ঝাল, এত পরিমাণ ঝাল যে ঝালে তার অবস্থা খারাপ। পাহাড়ি মরিচ দিয়ে বানানো বিধায় সব ভর্তা প্রচুর ঝাল। সচরাচর চৌধুরী নিবাসের মাথাতে একটু ঝাল দিয়ে রান্না করে না সিতাই চৌধুরী। যদি বড়দের জন্য করে থাকেন ছোটদের সাবধান করে দেন, এই তোর এই তরকারি নিবি না, ঝাল করে রান্না করেছি। বড় মায়ের সতর্কবার্তা শুনে তিনি সাবধান হয়ে যান। আজ বড় মা নেই দেখে কেউ সাবধান করলো না। আবার বাড়ির কথা মনে হলে মন খারাপ হয়ে গেল। বাড়ির সবাই খেয়েছে নাকি জানতে মন পড়লো। হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে কল করতে গিয়ে বুঝলো নেটওয়ার্ক নেই। অগত্য মুখ বেজার করে আজকে মানতে বাধ্য হলো পৃথিবী যতই সুন্দর হোক তার কাছে শান্তির জায়গা ওই চৌধুরী নিবাসী। শীতলের ডান পাশে বসে শুদ্ধ আর চোখে আরেকবার তাকানো শীতলের দিকে। ঝালের চোটে ব্যাঙাচির চোখ দিয়ে জল পড়তে শুরু করেছে। সে কিছু বোঝার আগেই শীতল নাক টানতে টানতে বলল, আমার কি মনে হয় জানেন শুদ্ধ ভাই, আমি কিছু বলছি তো নাকি? আপনি কি কানে শুনতে পান না? না, কান বাসায় রেখে এসেছি। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি আপনার সঙ্গে আপনার কান আছে। দেখতে যখন পাচ্ছিস তাহলে জিজ্ঞাসা করছিস কেন? তাও ঠিক, তো যেটা বলছিলাম, আগে খাবার খা, তারপর যা বলার বলতে বলতে শহীদ হয়ে যাস। বারণ করবো না। খুব ঝাল। শুধু প্লেট ঘুরিয়ে নিতেই শীতলের মাখানো ভাত শুদ্ধের দিকে আর শুদ্ধর মাখানো ভাত গেল শীতলের দিকে। তাকে কিছু বলতে হলো না। সে আশেপাশে তাকাতে তাকাতে বিনা বাক্যে তৃপ্তি নিয়ে শুদ্ধর মাখানো ভাত খেতে লাগলো। এখন খুব বেশি ঝাল লাগছে না। শীতল প্লেটের দিকে দৃষ্টি ছুড়ে দেখলো শুদ্ধ তার মাখানো ভাত সাইডে রেখে দিয়েছে। প্লেটের এক কোল ঘেঁষে সুন্দর করে খাচ্ছে। কেন জানি এটা শীতলের পছন্দ হলো না। তাই সে কিছু একটা ভেবে থমথমে সুরে বলল, আপনি কি জানেন আপনি ছেলে হিসেবে ফুল মার্কস পেল, প্রেমিক হিসেবে আপনার স্কোর 0। গলার স্বর স্লো কর, নয়তো এক আছাড়ে বাপের নাম ভুলিয়ে দেবো। আমাকে আছাড় মারবে আর আমি চুপ করে বসে থাকবো নাকি? এই দেখুন আমারও নখ আছে, ভ্যাক করে চোখে ঢুকিয়ে দিলে বুঝবেন। শুদ্ধ এবার বিরক্তি নজরে একবার নখের দিকে তাকে খেতে মন দিল। তখন সে তার ব্যাম্বু চিকেন চিবাতে চিবাতে দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল, মানুষের প্রেমিকরা কত ভালো হয়, গফের ঝাল লাগলে পাগল পাগল হয়ে যায়। কোথায় চিনি কোথায় পানি গরু খোঁজা খুঁজে আনে। যখন কাজ হয় না তখন প্রেমিকের সব ঝাল শুষে নিতে থাকে। এই জন্য বলি, প্রেম যখন করছেনই এবার একটু একটু সিনেমা টেনেমা দেখেন। শুদ্ধ শুনলো, তবে একটা শব্দও ব্যয় করলো না। তবে শীতল মুখ ভোতা করে হাত উঠিয়ে বসে থাকলো। কোথায় যেন শুনেছিল এটো খেলে ভালোবাসা বাড়ে। সে যদি বিশুদ্ধ পুরুষে এটো খেতে পারে তাহলে বিশুদ্ধ পুরুষ কোনো খাবে না? তাকে মুখ ঘুরে বসে থাকতে দেখেও শুদ্ধ কিছু বললো না। নিজে খাওয়া শেষ করে উঠে হাত ধুতে চলে গেল। তাকে যেতে দেখে শীতল প্লেটের দিকে তাকাতেই দেখে শুদ্ধ তার মাখানো ভাতটুকু খেয়েছে। শীতলের কি যে খুশি লাগলো। সেও হাসি হাসি মুখে তার ভাগের শুদ্ধর মাখানো ভাতটুকু তৃপ্তি নিয়ে খেল। ওদের এই কাণ্ড কারখানার শুরুর দিক থেকে অর্ক খেয়াল করছিল তার অধৈর্যেরও মিটে মিটে হাসি। এইটুকু পুচকে একটা মেয়ের প্রেমে কাতর তার বন্ধু, তাও কিনা অ্যাটিটিউডে ফুলফিল সেই বন্ধু। শালাইরা কি ভালোবাসে না, অথচ তাদেরকে এক পেটে খেতে দেওয়ার আদেশ মাত্রা তারই ছিল। একটু ভাত খাবে না বলে কত মুড নিল, কিন্তু শেষে খেয়েও উঠলো। মানে পৃথিবীতে যত রকম রং ঢং আছে সব করবে, তবুও স্বীকার করবে না তার মনেও ভালোবাসার এক সমুদ্র আছে। সেই সমুদ্রের গভীরতা বিশাল হলেও তলানি নেই। সেই সমুদ্র মিলে সেই যাত্রী নেই। তবে যে যাত্রী আছে এটা তার মতে তারই সিদ্ধান্ত উপনীত যাত্রী। আর সেই সৌভাগ্যবান মেয়েটি আর কেউ নয়, শুদ্ধর ব্যাঙাচি, ব্যক্তিগত ব্যাঙাচি। এদের দেখে প্রথমে যে কেউ বলবে এদের মাঝে প্রেম ভালোবাসা অসম্ভব, কিন্তু গভীরভাবে খেয়াল করলে বোঝা যাবে এদের ভালোবাসা চাপা আছে চঞ্চলতার ভিড়ে, আর আরেকজনের ভালোবাসা গম্ভীরতার শাসনের ভিড়ে। তবে দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। এই ভালোবাসার শিকলে বাধা পড়ে শুধু দেখতে পারে না তার ব্যাঙাচির থমথমে মুখ, মন খারাপ। অন্যদিকে শীতল সহ্য করতে পারে না কোনো কারণে শুদ্ধর এড়িয়ে চলাটা। তবে দুজনই চালাক, কেউ বাইরে কাউকে সহজে বুঝতে দেয় না, অথচ ডুবে ডুবে জল ঠিকই খায়। অতঃপর একে একে খাওয়ার পর্ব সেরে সবাই এবার রওনা হলো সুবলং ঝর্ণা দেখতে। ওখানে কিছুক্ষণ থেকে ঘুরোঘুরি করে পলওয়েল পার্ক বা ডিসি পার্কে গেল। এখানেও মনোরম পরিবেশ। সেখানে আড্ডা দিয়ে ছবি তুলে ফিরে এলো রিসোর্টে। যেহেতু জার্নি করে এসেছে তাই আজ তেমন দূরে গেল না। ডিনারের ব্যবস্থা রিসোর্টে, তাই সময় কাটাতে অর্করে মিলে মজার মজার খেলার আয়োজন করলো। খেলতে খেলতে হাসতে হাসতে লুটোপুটি খেলো এক একজন। রাত বাড়লে সবাই ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, কারণ কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। রাত তখন 12টা। নীরা শীতল গভীর ঘুমে ভীষণ ক্লান্ত। খেয়ে দিয়ে বিছানায় শরীর ছেড়ে দিতেই কোথা থেকে গম্ভীর ঘুম এসে ধরা দিয়েছে। কিন্তু মাঝরাতে দরজা নক করে নীরুর ঘুম ভাঙলো। ততক্ষণে দরজা নক করে বন্ধ হয়ে ফোন কল আসতে শুরু হয়েছে। হাসানের কল দেখে সে দ্রুত কল রিসিভ করতে হাসান বলল, দরজা খোল বাল,
তুই কেন এত রাতে বাল? প্রেম করতে এসেছি বাল, কেউ দেখার আগে দরজাটা খোল বাল। খুলছি বাল, তাড়াতাড়ি বাল, দাঁড়া বাল। একথা বলে নীরা চটজলদি দরজা খুলতেই হাসান বলল, শীতলকে ডেকে দে তাড়াতাড়ি। মেয়েটা ঘুমাচ্ছে, কিন্তু ওকে ডাকবো কেন? কি হয়েছে? শুদ্ধ 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 কি? উফ, বেশি কথা বলো তুমি। তোমাকে ডাকতে বলেছি, তুমি ডাকো। হাসানের এই একটা দোষ, স্বাভাবিক থাকলে তুই তোকারি করবে, আর রেগে গেলে তুমি সমাধান করে কথা বলেন। এদিকে হাসানের জোরালো ধমক শীতলে কেন পৌঁছে গেছে। সে চোখ পিটপিট করে তাকিয়ে উঠে বসলো। এখনো হাসানকে দেখেনি, তবে দরজায় কারো কথা শুনে সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, আপু, কোনো সমস্যা? নীরা জবাব দিতে পারলো না। সে জবাব দেওয়ার আগে হাসান রুমে ঢুকে হাসি হাসি মুখে বলল, আপু, অর্কের রুমে যাও তো একটু। এত রাতে? কেন ভাইয়া? শুদ্ধ ডাকছে। শীতল উঠতে উঠতেই হঠাৎ তার মাথায় ক্লিক করলো, শুদ্ধ ঠিক আছে তো? এই প্রথম বস্তু সে ধরে দিতেই সে দিক বিদিক না দেখেই প্রাণপণে ছুটতে শুরু করলো, কিন্তু রুম চেনে না। বোকার মতন রুম নাম্বার না জেনেই চলে এলো। সামনের সব রুমগুলোই তো একই রকম। সে তাকিয়ে দেখতে দেখতে কিছুর খসখস শব্দ শুনে দাঁড়িয়ে গেল। ভয়ে বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। সে ভয়ে ভয়ে ধীর পায়ে কয়েকটা রুম পার হতেই আচমকা কারোর সাথে সজোরে ধাক্কা খেল। সামনের মানুষটার বুকে লেগেছে, আর তার লেগেছে নাকে। তবে বাড়ির সাথে সাথে নাকে পরিচিত সুগন্ধের সুগন্ধ লাগতেই চোখ তুলতেই দেখে বুকের বাঁ পাশে হাত রেখে শুদ্ধ দাঁড়িয়ে আছে। বিরক্তি নাকি ব্যথায় নাক মুখ কুচকে রেখেছে। বোঝা গেল না। আপাতত বোঝার চেষ্টাও করলো না শীতল। সে নাকটা ডোলে শুদ্ধর আপাতমস্তক বরফ করে বলল, আপনি ঠিক আছেন শুদ্ধ ভাই? আল্লাহর ওয়াস্তে তুই কি মানুষ হবি না? তোর কি জ্ঞান বুদ্ধি হবে না? কতদিন বারণ করেছি রাত বিয়েতে টই টই করে না ঘুরতে। আমার কি দোষ? হাসান ভাইয়া যেভাবে বললো আমি ভেবেছি আপনার কিছু হয়েছে, তাই ভেবে ছুটছিলাম। উদ্ধার করেছিস, এবার আমার সঙ্গে গিয়ে আমার জীবনটা ধন্য কর। কোথায় যাব? না মানে, আপনি এখন কোথায় যাচ্ছেন? তোকে ধাক্কা দিয়ে খাদে ফেলতে। এই কথা শুনে শীতল অন্য সময় রাগ দেখালো, এখন খিলখিল করে হেসে উঠলো। বুঝলো তার বিশুদ্ধ পুরুষ বুকে ব্যথা পেয়ে রেগে গেছে। তাই সে শুদ্ধর বাহু আঁকড়ে ধরে ঠোঁটে মিষ্টি হাসি এটা জবাব দিল, আপনার সঙ্গে গিয়ে যদি আমার মৃত্যু হয় তবে মৃত্যু সই। শীতল হয়তো কথাটা মজার ছেলে বলেছে, কিন্তু শুদ্ধ কথাটা সহজভাবে নিল না। শীতলা থেকে নিজে হাতটা ছাড়িয়ে নিয়ে গম গম সরে বলল, বিয়াদমের মতো গা ঘাসি করবি না, অসহ্য লাগে। বললেই হবে নাকি? আপনি আমার, আর আমার জিনিসের সাথে আমি যা ইচ্ছে করব। আপনার কি কি ভেবেছেন এসব লেকচার দেবেন আর আমি ফুলরালি হয়ে আপনার থেকে দূরে থাকবো? সত্যি সাবেতিদের মতো চোখে পানি ফেলে চোখের নিচে কালি ফেলবো? হ্যাঁ, এত সোজা নাকি? একথা বলে সে পুনরায় শুদ্ধর বাহু আঁকড়ে ধরে অধিকার বোধ নিয়ে বলল, যেখানে যাবেন এভাবেই চলুন। সিঙ্গেল সেজে থাকা অনেক হয়েছে, আর না, এখন আমি আছি। তুই আছিস তাতে কি? তাতে কি মানে? সিঙ্গেল টিঙ্গেল বাদ, এখন আমি আছি। আমি কি সাধারণ মেয়ে নাকি? আমি হচ্ছে চৌধুরী নিবাসের মেজ পুত্রবধূ, মানে আমার বউ। আমার বউ আছে অথচ আমি জানি না? এখন জেনে নি। তাহলে এটা বল, আমি বিবাহিত, আমার একটা বউ আছে। তাহলে একে একে ঘুমের কোন সুখে? বইয়ের জায়গায় কোলবালিশ থাকেই বা কোন যুক্তিতে? একথা শুনে সে তোর বোকা বোকা হাসলো। তারপর মাথা চুলকে উত্তর খুঁজে পেল না, তাই দেব দেব তাকিয়ে প্রসঙ্গ পাল্টাতে বলল, আচ্ছা শুদ্ধ ভাই, এখানে কি মধু পাওয়া যায়? অসময়ে মধুর খোঁজ করতে দেখে শুধু ভ্রু কুচকালে শীতল দাঁত বের করে হেসে বলল, না মানে, বাড়িতে থাকলে যত রাত বাড়ে ততই আমার এটা ওটা খেতে ইচ্ছে করে। এখন মধু খেতে ইচ্ছে করছে, কি করি বলুন তো? এরকম বেয়াদব মনকে সঙ্গে রাখিস কেন? ফেলে দিতে পারিস না? না, পারি না। অবুঝ হোক আর বেয়াদব হোক, নিজেরই তো জিনিস, ফেলা কি আর যায়? তবে আরেকটা কাজ করা যায়। কি কাজ? আপনার কাছে জমা রাখা যায়। রাখি, নিবেন? শুধু ভ্রু বাঁকাতেই শীতল খিলখিল করে হাসতে গেলে শুধু চট করে তার মুখ চেপে ধরলো, মাথা নাড়িয়ে হাসতে বারণ করলো। তারপর হাত ধরে বাইরে নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, ঘুরে ফিরে বিশুদ্ধ পুরুষ ছাড়া তোমার গতি নেই, চলো এবার। একথা শুনে শীতল মিটি মিটি হাসতে হাসতে শুদ্ধর হাতটা শক্ত করে ধরে সামনে এগোতে থাকলো। শুধু এত রাতে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সে জানে না, তবে যেখানেই যাক সে যাবে। না গিয়ে উপায় আছে? বেয়াদব বেহায় মনের কি আর এত সাহস আছে বিশুদ্ধ পুরুষের ডাক উপেক্ষা করার?